হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সেলিব্রিটি টক। আজকে আমি আপনাদের সাথে আছি রাজীব রহমান অ্যাজ এ হোস্ট, এবং আমার সাথে আছে স্পেশাল একজন মানুষ যাকে নিয়ে আমরা নেক্সট 1 আওয়ার কথা বলবো, গল্প করব, আড্ডা মারবো এবং আরও অনেক কিছু। বিজ্ঞাপনের কথা আসলেই আসে জিঙ্গেলের কথা, এবং জিঙ্গেলের কথা আসলেই আসে কথাবার্তা, মিউজিক এবং অনেক কিছু, যা একটা 4-5 মিনিটের গানের থেকে 30 বা 40 সেকেন্ডে আনার ব্যাপার আসে, এবং এটা নট দ্যাট ইজি টু ডু। এবং এই কাজটি প্রথম থেকে আশির দশকের প্রথম থেকে যে সেইভাবে প্রেজেন্টেশন করে আসছে, আমারও খুব ফেভারিট একজন পার্সন যাকে আমরা বাংলাদেশের জিঙ্গল কিং নামে চিনি, রিপন খান। চলুন তাহলে রিপন খানের সাথে কথা বলা যাক। রিপন ভাই, কেমন আছেন? হ্যাঁ, তুমি কেমন আছো? জি, আমি ভালো আছি। তো আপনি তো কিছুদিন আগে শুনলাম যে এসছেন ইউএসএ তে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ফার্স্ট ভিজিট আমার নিউ ইয়র্কে, এবং টোটালটাই মানে সবাই এখানকার মানুষও ভালো। তারপর স্পেশালি ট্রাফিক, আমাদের বাংলাদেশে খুব ট্রাফিক, এখানে খুব শৃঙ্খলা চলে, কোনো প্রবলেম নাই, কোনো ট্রাফিক নাই, অথবা কোনো হয় না, ডিফারেন্ট শৃঙ্খলা চলে এই দেশটা। এটা খুবই ভালো লাগছে, রুলস এন্ড রেগুলেশনের মধ্যে আছেন, সাংঘাতিক, খুবই এনজয় করছি এটা। এনজয় করছেন তো? এমনি সব জায়গায় ঘোরাঘুরি করছেন এখন, খাওয়া দাওয়া হচ্ছে, মজা করছেন নাকি? খুবই খাওয়া দাওয়া হচ্ছে, মোটা হয়ে যাচ্ছি, অনেক ঘোরাঘুরি করছি, বড় বড় রেস্টুরেন্টে খাচ্ছি, খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে আমরা সবসময় টিভির অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কাজ, আপনার কাজগুলি শুনে আসছি সবাই, ইভেন এখনকার জেনারেশন যারা আছে তারাও কিন্তু আপনাকে সামনাসামনি না দেখলেও সবসময়, বিশেষ করে আমেরিকাতে, আপনার কাজগুলি শুনে আসছে, আমরা যারা শুনে আসছি বহু বছর ধরে। সো ডেফিনেটলি আপনাকে প্রথমবার দেখাতে তারা দে মাস্ট বি ভেরি এক্সাইটেড লাইক মি। আই ওয়াজ ভেরি এক্সাইটেড ফার্স্ট টাইম আপনাকে দেখলাম। যদিও আমার সৌভাগ্য হয়নি এটা, বাংলাদেশ যে কয়েকবার গেছি লাস্ট অনেক ইয়ার্সের মধ্যে। তো কাজের কথা আসলে রিপন ভাই, আপনি তো ফার্স্ট, আপনাকে আমরা যেটা বলি বা আমরা জানি যে আপনি হচ্ছে জিঙ্গল কিং আমাদের বাংলাদেশের। অনেক অনেক জিঙ্গেল করেছেন, অনেক অনেক, ইটস নট ইজি থিংস টু ডু, যেটা আপনার কাছ থেকে আমরা শুনবো। সো 80-র দশকে আমি যতটুকু জানি, 80-র দশকের প্রথমের দিক থেকে আপনার ফার্স্ট জিঙ্গেলের কাজ শুরু হয়, এবং হিট জিঙ্গেল কিছু যেগুলি উই অল নোজ অ্যাবাউট, এটা সম্বন্ধে কিছু জানতে চাই। অ্যাকচুয়ালি 80 দশক মানে 83, যখন when I'm 16 years old, জি, তখন একটা সংগঠন করতাম, মানে এই একটা সময় নাম একটা সংগঠন, যেখানে গণসঙ্গীত ছিল প্লাস নাটকও, মানে নাট্যমঞ্চ হতো, মঞ্চস্থ হতো আর কি। আচ্ছা। হ্যাঁ, তো নাটকও অ্যাক্টিং করতাম, আবার গণসঙ্গীতও মানে থাকতাম আর কি। আচ্ছা তো পাশে একটা স্টুডিও, তো যাই হোক, ওখানে সংক্ষেপে বলবো যেটা, একটা ক্লায়েন্টকে 4-5 জন মিলে একটা জিঙ্গেলের টিউন করার জন্য, শোনানোর জন্য চেষ্টা করছে আর কি। আচ্ছা তো ক্লায়েন্ট কোনো মতো লাইক করছে না, তো আমি ওর এই জিঙ্গেলের কথাটা মুখস্থ করে, যে এই নাটক গ্রুপটার সময় ওখানে হারমোনিয়াম আছে একটা, ওখানে দৌড়ে আসলাম, একটা টিউন করলাম, আবার দৌড়ে গেলাম, গিয়ে বললাম যে আমি লজ্জা ভয় কিছুই পেলাম না, বললাম যে দেখেন তো আমার টিউনটা কেমন লাগে। এই ক্লায়েন্ট তো দাঁড়া গেলো একদম, আর এটি তো খুঁজতেছি আমি, আপনি এটা রেকর্ডিং করেন সবাই। আর যারা সিনিয়র, যারা সবাই এর দিকে তাকাচ্ছে, ওদের দিকে তাকাচ্ছে, কি ব্যাপার, এই পিচ্ছি পোলা কি শুরু করে নিয়ে আসলো, আমরা সারাক্ষণ ট্রাই করছি, সারাদিন ট্রাই করছি। আমরা কিছু কথা বললাম। এনিওয়ে, পরে ফাইনালি রেকর্ডিং হলো, ইফাতা নার্গিস উনি গিয়েছিলেন, আচ্ছা তারপরে আমি মিউজিক করলাম, অন্য যারা ছিলেন তারাও সাথে মিউজিক করলেন, তারপর আমাকে 100 টাকা পেলাম। আচ্ছা, ওয়াও। তো ওখানে আলী হাসান ভাই ছিলেন। যাই হোক, সেই জিঙ্গলটা অনেক হিট করলো, মানে এটা আমি জানতে পারলাম যে প্রচুর হিট, মানে গ্রামে গঞ্জে টুথ পাউডারের একটা অ্যাড ছিল। তারপরে ইন্টারেস্টিং ঘটনা যে আমি বুঝতে পারি যে এটা যে হিট করছে, হ্যাঁ, সবাই দেখি বলাবলি করছে, রিপন একটা জিঙ্গল করছে, সুপার ডুপার হিট। তো একদিন মানস বন্দ্যোপাধ্যায়, ওনার নাম আমাকে বলতেই হয় আর কি, হ্যাঁ, তো উনি এটা শুনে, তো আমাকে তুই করে বলতেন উনি, হ্যাঁ, তো আমাকে বলছে তুই নাকি হেভি জিঙ্গেল করছিস। আমি বললাম কোনটা? তো আমি আসলে, হয় না যে আমি খুব অবাক হচ্ছি, এগুলো কেন এগুলো বলে মানুষ। তো উনি এটা কোনটা বলতে বলতে, তুই আমাকে একটা জিঙ্গেল করে দিবি, হেভি জিঙ্গেল করে দিবি। আচ্ছা, তখন আমি চিন্তা করলাম, তো মাঝখানে একটা কথা বলে নেই যে সঙ্গীত লাইনের যারা সঙ্গীত করতেন তারা অনেক সময় বেশি আর্ন করতেন না, আমার ধারণা ছিল ওই সময়, হ্যাঁ। তারপরে মানে অত স্মার্ট ছিলেন না, অল্প রুজি হয়তো করতেন। তো আমার কাছে মনে হলো যে না, এখানে তো কাজ করতে গেলে তো অল্প রুজি করে তো আমার লাইফ চলবে না। তো আমি চিন্তা করলাম 1 সেকেন্ডের মধ্যে যে আমি করলে এই মিডিয়াটা অনেক বড় করব, মানে হয় না যেটা, এবং দেখতে সবাই স্মার্ট হবে, অনেক কিছু ভাবলাম, ভেবে বললাম যে
তখন ছিল 2,000 টাকা মাত্র একটা জিঙ্গেলের হাইয়েস্ট পেমেন্ট। আচ্ছা 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 তা আমি বললাম মানুষদাকে 2-1 সেকেন্ডের মধ্যে বললাম যে আপনি আমাকে 6,000 টাকা দিবেন। উনি সাথে সাথে বললেন যে আমি তোকে তাই দিব, তুই আমাকে হেভি জিঙ্গেল করে দিবি। উনি তাই দিয়েছিলেন। সেই জিঙ্গেলটা গিয়েছিল বেবি আপা, মানে বেবি নাজনীন। আমি মিউজিশিয়ান ছিলাম, মানাম ভাই, মানাম আহমেদ, খায়েম ছিল মিউজিশিয়ান, পিয়ারো খান মিউজিশিয়ান, মিলন দা মানে মিলন ভট্ট যে উনি যে ই বাজান, তবলা বাজান, হ্যাঁ, সব বড় বড় মিউজিশিয়ান মিলে জিঙ্গেল করলাম। সেটা দ্যাট ওয়াজ ঝুমকা প্রিন্সারি। বেবি আপা গাইলেন, সেইটাও সুপার ডুপার হিট। ডেফিনেটলি তখন তো বেবি আপা থেকে শুরু করে মিউজিশিয়ান যারা ছিলেন বা আপনি তো তখন মানে সবাই ভালো, মানে ওরকম স্ট্যান্ডার্ড বাংলাদেশের বড় বড় সব মাথা যারা কাজ করেছে। এবং এটা আমাকে খুব মানে আমি এখন ইদানিং খুব মনে হয় যে আসলে মানুষের শুরুটা যে একটা কিছু দিয়েই হয়। হ্যাঁ, আমি যদি হয়তো ওখানে ওই জিঙ্গেলটা না টিউন করে যেতাম তাহলে আজকে রিপন খান হতে পারতাম না, অথবা জিঙ্গেল কিং কেউ বলতো না। অবশ্যই অবশ্যই, যেহেতু আপনার কোনো প্ল্যান ছিল না, আপনি জানতেন না আসলে কি হবে। আমি প্রথম জিঙ্গেলের কথা বললেন যেটা আপনি 83-তে যে প্রথম, সেটাই হিট করেছিলেন। তারপরে আপনার এই যে এমন না যে কেউ আমাকে বলেছে রিপন টিউন করো, আমার আর ওই সময়টা আমার এই টিউনটা আমি একাই করতে গেলাম একটা কারণে। সেটা একটা কারণ আছে যে তখন যে জিঙ্গলগুলো হতো, ওই যে গ্যাকো টাচ, তারপরে হাতুড়ি মার্কা সেলাই সুতা, যেগুলো আমার পছন্দ হতো না। যে জিঙ্গল তো এরকম হওয়া উচিত না, আরো সুন্দর হওয়া উচিত। হয়তো ওই জন্যই হয়তো আমার ইচ্ছা হলো যে টিউনটা করে নিয়ে আসি, এবং হিট করলো, পরেরটাও হিট করলো। দেন মানে আপনার ওরকম ডিস্টার্ব হতো যে হ্যাঁ এই জিনিসটা দিয়ে জিঙ্গেলটা হবে, সো এটাকে আরো মডিফাই করে এরকম হতে হবে। সো এটা আপনাকে মানে আপনি যখন দেখছেন কয়েকজন মিলে কাজ করছে বা ওই জিনিসটা বার হচ্ছে না, তখন আপনাকে বদার করতে জিনিসটা, এবং ওইভাবে আপনি মানে জিনিসটাকে সাজিয়ে আবার মাথায় যা আসতো লিখতেন, শুরু করতেন বা কম্পোজ করে প্রেজেন্ট করতেন। ওই জিঙ্গলটা তখন তো হচ্ছিল না, কেউ মানে ওই ভদ্রলোক যিনি ক্লায়েন্ট উনি পছন্দ করছিলেন, 4-5 জন টিউন করছিলেন। তা আমি আমার গ্রুপে গেলাম, দৌড়ায় বাইরে গিয়ে টিউনটা করে নিয়ে আসলাম। তারপরে আমি ভয় লজ্জা না পেয়ে নিচে বসে বললাম আমার টিউনটা শুনেন তো কেমন লাগে। তারপর তো ক্লায়েন্ট হেভি হ্যাপি। যাই হোক, ক্লায়েন্ট আসলে কিন্তু অনেক সময় আমার ভালো বুঝে, কিন্তু আমরা অনেক সময় বলি যে ক্লায়েন্ট এত ইন্টারাপ্ট করে কেন। অ্যাকচুয়ালি একটা প্রোডাক্টের তার বেবি, সে তো এটা তৈরি করে অথবা সে মার্কেটিং করে, সে এটা মোড়টা তৈরি করে, ডিজাইন করে। হ্যাঁ, সে জানে তার বেবিটা কিভাবে এটা বড় করতে হবে, কি করলে এটা বড় কাছে। এবং ওইভাবে আমরা যারা বিজ্ঞান মেকার আছে অথবা যারা এজেন্সির মালিক, এবং ধরো আমি জিঙ্গেল করছি, মানে আমাদের থেকে আমরা সব বুঝে বেশি বুঝে ফেলছি তা কিন্তু না। আসলে ক্লায়েন্টও কিন্তু বুঝে। অনেক সময় আমরা বলি ক্লায়েন্ট বেশি ইন্টারাপ্ট করে, এটা ঠিক না। হ্যাঁ, হতে পারে যে 10টার মধ্যে হয়তো বা 2-3 জন 4 জন হতে পারে যে তারা হয়তো বা অতটা বুঝে না। বাট অবশ্যই আপনি যেটা বললেন এটা রাইট। হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্ট বুঝে দেখেই ব্যবসাতে নেমেছে, এবং সেই জিনিসটার প্রেজেন্টেশন কিভাবে করতে হবে সেই আইডিয়াটা দেওয়া বা অবশ্যই কাছে নেওয়া উচিত আমি মনে করি। হ্যাঁ, সেটাই বলি, ইন্টারভিউতে বলি ক্লায়েন্টকে আসলে ক্লায়েন্টের কথা শোনা উচিত। ক্লায়েন্টকে ছোট করে দেখার কোনো কারণ নেই। রাইট, অবশ্যই। সো আপনার যে প্রথম বললেন দন্ত মানে দন্ত সংস্কার, একটা টুথ পাউডার একটাই, ওটা ছিল আপনার মানে লাইফের ফার্স্ট ছিল। আচ্ছা আচ্ছা। সো এরপরে তো অনেক জিঙ্গেল করেছেন, আপনার কোনো হিসাব আছে কত, নাকি এটা জাস্ট অনেক? মানুষের বলে অনেক মানে প্রচুর। তখন তো অবশ্যই 83 ছিল তখন, আপনি কন্টিনিউ করেছেন আপ টু নাও। আমি একদিনে আমার দিন গেছে যে আমাকে 10টা জিঙ্গেল করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রচুর, এটা কোনো হিসাব নাই। আচ্ছা, তো আপনার এতগুলি যে কাজ করেছেন এর মধ্যে এরকম কিছু আছে যে কোনো জিঙ্গেল আপনাকে নিজেকেই খুব ভালো লেগেছে, যে ইটস নট যে আপনারা অবশ্যই আপনার নিজের কাজের আপনি তৃপ্তি পেয়েছেন এবং ওইভাবে স্যাটিসফ্যাকশনটা ছিল, বাট হ্যাঁ প্রোডাক্টটাকেও আপনাকে ইয়ে করেছে, ইন্টারেস্ট করেছে যে হ্যাঁ আপনি করে ভালো লেগেছে। একটা জিঙ্গেল আমাকে খুব মানে আমি খুব অবাক হয়েছি, যেমন সে একটু ডিটেলস বলতে হয়। আফজল হোসেন যে মেকার, তিনি আমাকে বললেন একদিন যে রিপন কত আর কাজ করব, তো কাজ তো করে যাচ্ছি, কিন্তু একটা কাজ তো করতেই হচ্ছে, আমাকে তো ব্ল্যাঙ্ক চেক দিয়েছে ক্লায়েন্ট, তো এটা কি করা যায়। তাই বললাম কি প্রোডাক্ট, এটা বেবি লোশন। উনি বললেন এটা বেবি লোশন, তো এটা তো কখনো উনি ওনার অফিসে ডাকতেন না, কখনো উনি কোনদিন আমাকে ডাকলেন, একটু আসো না, মাত্রায় আসো না, একটু বসে আলোচনা করি ফ্রিলি, তোমার তো অনেক ক্লায়েন্ট আসে। তা আমি দৌড়ে গেলাম এই মাত্রায় গিয়ে বললাম যে রিপন দেখো ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে, কি করা যায়। এবং সে হিট কিছু চাচ্ছে, আমাদের সবই হিট হচ্ছে, কিন্তু সে এটা হিট চাচ্ছে। তো আমি বললাম যে জাস্ট লেট মি থিঙ্ক। আমি আবার একটু বাইরে গেলাম,
ঘোরাফেরা করছি, সিগারেট খাচ্ছি। তো আমি কিছু বলছি না, হঠাৎ করে আফজল ভাই আমাকে বলছেন যে একটা কাজ করো, একটা হামিং টামিং দিয়ে করো, একটা বাচ্চাকে উপরে থ্রো করলে যেটা হয়, হ্যাঁ, একটা একটা হামিং, মায়ের আদর বাবার আদর, একটা হামিং টাইপের করলা, কিছু প্লে আপ দেখালাম, এমনি করে করে ফেললাম। আমি না, আচ্ছা আপনি যে আদরের কথা বললেন, তো আমরা আদরের যে শব্দ, ওই শব্দ দিয়ে আমরা জিঙ্গেল করবো। আচ্ছা আচ্ছা, আদরের শব্দটা দিয়ে। আচ্ছা আচ্ছা তা আপনি আমাকে 3 দিন সময় দেন, আচ্ছা কারণ অনেক কারের চাপ। 3rd ডেতে আমি ডাকবো আপনাকে, আমি রেডি করে আমি ডাকবো। তারপর একটা স্ট্রাকচার রেডি করলাম, মিউজিক, সারা রাত মিউজিক করলাম। তারপরে সারাদিন অন্য আফজল ভাইয়ের অন্য কাজ ছিল। তারপরে বিকেল 4টা শুরু করছি, পরদিন ভোর 4টা শেষ করা হয়েছে। 12 hours। সব আদরের শব্দ দিয়ে, ওলে লেলে বাব্বা, সোনা জাদু মনিরে, তুমি মনে হয় শুরু হ্যাঁ, আমি শুনেছি, এটা শুনেছি অবশ্যই। ওই এখনো মনে আছে জিঙ্গেলটা আমার। আমার কাছে খুবই অবাক লাগে, যে এই কনসেপ্টটা যে আদরের শব্দ দিয়ে একটা জিঙ্গেল হতে পারে। তো এই জায়গাটা আমার কাছে খুব মানে ভাবতে ভালো লাগে যে অবশ্যই ইটস ভেরি মানে ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে। এবং আপনি যেটা বললেন যে আসলে মানুষকে মানে মানে মানুষের অ্যাটেনশনটা ক্যাচ করার জন্য ভেরি মানে অ্যাকচুয়ালি বিজ্ঞাপন তো অ্যাট্রাক্ট করার জন্যই তো। আর অ্যাট্রাক্ট করার জন্য মানে একটা এই প্রোডাক্টটা এই ধরনের পিপল ইউজ করে, রাইট। তাদের জন্যই কিন্তু আসলে মানে আমি যেহেতু জিঙ্গেল করি, আমি জিঙ্গেলের কথা বলবো, মেকার বলবে, তার ভিজুয়ালের কথা বলবে, বাট আমি যেটা বুঝি, জিঙ্গেলটা মনে হয় নিশ্চয়ই ইম্পর্টেন্ট। তুমি হয়তো আমার মতে মানে হবা, একমত হবা, ওই জিঙ্গেলটাই, শুটটা, টিউনটা, কম্পিটিশনটা হওয়া উচিত ওই টার্গেট পিপলদের জন্য। এখন আমি ইংলিশ গান করি একটা টুথ পাউডারের জন্য, তাহলে কিন্তু কোম্পানি শেষ, বন্ধ হয়ে যাবে। সো একটা জিঙ্গেল করতে গেলে আসলে এই প্রোডাক্টটা কি বোঝা উচিত, কোন মডেলটা এটাকে মানে এই করতেছে, প্রপার ভাবে করতে পারবে। এবং এবং যারা ব্যবহার করবে, যারা কিনবেন, হ্যাঁ, তাদের জন্য এই টিউনটা, কম্পোজিশন ঠিক আছে কিনা, তাহলে কিন্তু প্রোডাক্ট হিট। অ্যাকচুয়ালি কিন্তু আমি জিঙ্গেল হিট নিয়ে কিন্তু আমি হ্যাপি না, মানে আমি পুলকিত না। আমি পুলকিত তখনই যখন আমি যে জিঙ্গেলটা, যে প্রোডাক্টের কাজটা করি, আমি একদম ট্রুলি বলছি, আমি সত্যি কথা বলছি, ওই প্রোডাক্টটা হিট হলে আমি খুব খুশি হই। আচ্ছা আচ্ছা, অবশ্যই। মানে আমি কিন্তু সবসময় জিঙ্গেল নিয়ে আমার হিট হইতে হবে এটা নিয়ে কিন্তু আমি ভাবি না। বুঝতে পেরেছি। আমার একটা প্রোডাক্টের টাইগার এনার্জি ড্রিঙ্কস, আমি একটা জিঙ্গেল করছি, যেটা এনার্জি ড্রিঙ্কস 70% সেল হয় তারটা, বাকি সব মিলে 30% সেল হয়, যেটা আমি জানি। আচ্ছা, তো এগুলো আমার মানে আমাকে খুব অ্যাট্রাক্ট করে, এবং আমি মনে হয় আমার সাকসেস এখানেই। রাইট রাইট, অবশ্যই অবশ্যই। না, আপনার একটা এই জিঙ্গেলের কথা বললেই ধরেন, জিঙ্গেলটা যেভাবে আসছে আমাদের মেনলি তো একটা গান, বাংলাদেশে যেটা ছিল একটা গান, বা 3-4 মিনিট 5 মিনিটের, ওখান থেকে এই কাট ডাউন হয়ে ইটস শর্ট ভার্সন অফ ইট, যে একটা প্রিলিউড, দেওয়া, একটা মুখ থাকে, ইন্টারলিউড থাকে, সেকেন্ড ইন্টারলিউড না থাকলেও ফার্স্ট ইন্টারলিউড থাকে, মাঝখানে একটা গ্যাপ মিউজিক, যেটা বলি গ্যাপ মিউজিক করি আমরা, একটা এন্ড থাকে। টোটালটা একটা গান অ্যাকচুয়ালি, কিন্তু ছোট আকারে। আচ্ছা, আপনার মানে যদিও গানের ব্যাপারও চলছিল আগে, যে আপনি যখন ছিলেন, আপনি জড়িত ছিলেন বা দেখতেন যে হ্যাঁ, গান একটা কথা দেওয়া হচ্ছে, শুরু হচ্ছে, কাজ করা হচ্ছে। আপনি যেই অর্গানাইজেশনের কথা বলছিলেন প্রথমেই, যে আপনার প্রথম যে জিঙ্গেলের কাজের সময়, তো আপনার কখন মনে হলো হঠাৎ করে, বা কেন মনে হলো যে আপনি গানের ব্যাপারের থেকে মোর এই যে আপনার জিঙ্গেলের ব্যাপারটা, যে এত শর্ট একটা ভার্সন, যেটা আমার একটা অভিযোগ আছে, জি, এক্সকিউজ মি, সেটা হলো যে বাংলাদেশের পিপলরা, আমি কাউকে কোট করছি না, মানে কেউ মানে বেয়াদবি নেবেন না, অথবা কেউ যদি মনে করেন আমি বেশি বলছি, আমি সরি। সেটা হলো যে এক টাইপের গান করতে আমি কখনোই পছন্দ করতাম না। মানে একটা গান হচ্ছে একই টাইপের, আরো 100 গান হচ্ছে, মানে গান আসলে এটা একটা গান, আমি বলবো এটা ফিচার ফিল্ম। এটা গানের মধ্যে টোটাল জিনিস থাকবে। যদি আমি একটা যদি সাবজেক্ট নিয়ে কাজ করতে চাই, ওইটার শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্টোরি থাকতে হবে। এবং শুধু তাই না, গানের লেখার মধ্যে, গানের মিউজিক কম্পোজিশনের মধ্যে, এটা এক ঢাকার মিউজিক করে গেলাম, ডিকি ডিঙ্গের বাজালাম, আর গান গেয়ে গেলাম, ড্র্যাং শেষ হয়ে গেল গিয়ে, এইটা নিয়ে এইভাবে গান আসলে আমি আই ডোন্ট লাইক, মানে অ্যাকচুয়ালি দ্যাটস হোয়াই আমি মানে গান করতে চাইতাম না কখনো। আচ্ছা, এবং জিঙ্গেলে যেটা হয় অনেক ভ্যারিয়েশন, আমি 2 মাত্রা 3 মাত্রা, আমি ওই কেয়া পাউডার একটা বিজ্ঞাপন ছিল, যেটা মডেল ছিল আমাদের মৌ, এবং নোভেল ছিল, ওইটা শুধু মিউজিক, শুধু মিউজিক হিট করছিল, সুপার হিট করছিল এই বিজ্ঞাপনটা, যেখানে মিলনদার তবলা বাদক, যিনি বাজাতেন, মিলনদা 4 মাত্রার একটা পার্ট ছিল।
পুরো জিঙ্গলটার মধ্যে একটা 4 মাত্রা একটা পার্ট, তবলা মিলন থাকে, তুই এইটুকুর জন্য রাখলি, এখন আমার এইটুকুই দরকার। আচ্ছা, তো অ্যাকচুয়ালি মিউজিকের গান মানে গানের মধ্যে এই এক টাইপের গান করা, এক ঘেমে গান করা, একটা লোক একটা গান করছে এটা ভাল লাগছে এই জন্য আরো 500 গান করতে হবে, হ্যাঁ, এইটা সেটাই। ঠিক না আসলে। যেটা গান মধ্যে- সব সময় এটা চেঞ্জ হবে, ডিফারেন্ট টাইপ হবে, একই একটা গানের মধ্যে একই টাইপের তুমি যদি একটা প্যাটার্ন প্লে করে দাও, জি। ভালো লাগবে? না, না, অবশ্যই একটা না। ব্রেক দরকার একটা আছে, time একটা এর রোল পরে কিন্তু দরকার আছে, একটু একটা ইয়ে হয়ে পারকাশন যায়। চেঞ্জ হবে, অবশ্যই। একটা সিম্বল দিলা, একটা রাইট দিলা, আপস এন্ড ডাউন থাকবে Yeah, এখানে, থাকতে হবে। ওইটা কিন্তু মানুষকে আরো ইন্টারেস্ট করে, হ্যাঁ, interest যেটা আমরা করবে, জানি, হ্যাঁ। দেখে আসছি, এদিকে আসছি। আর আরেকটা মাঝখানে কথা বলি, জি, sure. কিছু কিছু পিপল আছে, আমি কাউকে ছোট করে দেখছি না, না, আমি অবশ্যই। আমার যদি কেউ আমার কথাটা শুনে তার মানে উপকার হয়, আমার জন্য ভালো হবে। অবশ্যই। মিউজিক তো মানে শ্রুতিমধুর হইতে হবে। হ্যাঁ, অনেকে ট্যাং ঠাং ঠিক ঠাং টাং টাং বাজায়, পিসগুলো বাজাচ্ছে খুব হার্ড, মানে যেগুলো খুব উল্টা ব্যাপারিং করে, এটা ঠিক না আসলে। হ্যাঁ, অবশ্যই না, অবশ্যই না, শুধু বাজালে তো হলো না জিনিসটা, হ্যাঁ, সেটাই। যত কঠিন জিনিস হ্যাঁ, বাজাক না কেন, আমার যেটা মনে হয় আপনার সাথে আমি একমত। অবশ্যই, অবশ্যই। একটা মেলোডির ব্যাপার আছে, মিনিংফুলের ব্যাপার আছে, যেটা সুরে হোক, কথার হোক, স্ট্রাকচারে বা মিউজিক কম্পোজিশনে হোক বা বাজানোতেই, যে কোনো ইনস্ট্রুমেন্টে বাজানো হোক, আপনার সাথে আমি একমত, রাইট? তো রিপন ভাই, আমরা আবার ফেরত আসবো, ছোট একটা ব্রেক নিচ্ছি। Sure. Viewers, we will come back after the short break. Stay with us. ভিউয়ার্স, ফেরত আসলাম আফটার দ্য শর্ট ব্রেক। কথা বলছিলাম রিপন খানের সাথে। সো রিপন ভাই, যতটুক মানে আসলে আমার সৌভাগ্য হয়নি লাস্ট টাইম যখন বাংলাদেশ গেছিলাম, আপনার বাংলাদেশে যে বিশাল লাস্ট যেই একটা স্টুডিও দিয়েছেন, আপনি অনেক টাকা খরচ করেছেন, অনেক টাইম খরচ করেছেন, অনেক এনার্জি অ্যান্ড অল দ্য আপগ্রেডেড স্টাফ ইকুইপমেন্টস যেটা দিয়ে, ওইটার সম্বন্ধে একটু জানতে চাই। না, আমার ইচ্ছা ছিল যে মানে যখন আমি অনেক বিজি তখন দেখতাম যে তখন স্টুডিও কম ছিল, হ্যাঁ, ওখানে আমি শিডিউল পেতাম না। আর শিডিউল পেতাম না মানে শিডিউল পেতাম মানে অন্যদেরকে অফ করে দিয়ে আমাকে শিডিউল দিত আর কি, যেহেতু আমি অনেক বেশি কাজ করি। আচ্ছা, এইটা কখনকার সময়? এইটা ধর 95 থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত। আচ্ছা, তো যারা স্টুডিও ওনার তারা আমাকে অন্য শিডিউল ক্যান্সেল করে দিয়ে আমাকে দিত। হ্যাঁ, তো এটা আমি অনেক সময় দেখতাম যে তারা অন্য যাদের ক্যান্সেল হতো ওরা খুব বিরক্ত হতো। Right. তো আমি দেখলাম যে এটা তো ঠিক না আসলে, আমি একটা নিজের স্টুডিও করে ফেলি। তো আম্মাকে ফোন করলাম, আমি মনে হয় ড্রাইভ করছিলাম, আম্মা একটা স্টুডিও করতে চাই। তো আমি বললো যে তোর তো কোনো কিছুই মানে আটকায় না, হয়ে যায়, ঠিক আছে করো। তারপর স্টুডিও করে ফেললাম, কিন্তু করতে গিয়ে এটা করলাম কিন্তু আমার জন্য বেসিক্যালি, যে আমি কাজ করব। আর এত ভালো স্টুডিও হয়ে গেল, এত ভালো রেকর্ডিং হইতো, এখন সবাই মানে এটাকে রেন্ট দিতে হলো পরে ফাইনালি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো করতে করতে এত ক্লায়েন্ট, এত কাজ, যেমন ফিল্মের 80% কাজ আমার এখানে হতো, অ্যালবামের ম্যাক্সিমাম কাজগুলো হতো, সবাই কাজ করতো আমার এখানে। জি। তারপর আর একটা নতুন করে করলাম স্টুডিও, আচ্ছা, ওইটা কোথায় ছিল? ওটা ওখানেই পাশাপাশি এখন যেটা আছে সেটা ওইটার পাশে? না না, কাকরাইলে যেটা ছিল, কাকরাইলে ছিল আগে হ্যাঁ, যেটা, আচ্ছা। যেটা এখন নাই এখন। আচ্ছা, এখন তো নিয়ে এসছে নিকেতন গুলশান একে। জি। তো যাই হোক, পরে আরেকটা করলাম, তো ওইভাবেই, এবং ইকুইপমেন্টগুলো সব ওয়ার্ল্ডের বেস্ট ইকুইপমেন্টগুলো, Definitely. মানে সাউন্ড রেকর্ডার তো তখন আমরা তো ডিজিটাল রেকর্ডিং তো ফার্স্ট করলাম আমি, Right. হ্যাঁ, ওইটি সাউন্ডস্কেপ ছিল, ওটা অনেক এক্সপেন্সিভ। জি। মোট কথা তখন অ্যাকচুয়ালি ওই সময় হার্ডওয়্যার বেস ছিল স্টুডিও, অনেক টাকা লাগতো। রাইট, রাইট। এখন তো খুব ইজি, অল্প টাকায় হয়ে যায়, হয়ে যায়, কম software based। ইকুইপমেন্টস এবং হ্যাঁ। যেহেতু সফটওয়্যার আরো ইয়ে আছে। হ্যাঁ, আমি নেক্সট এই পয়েন্টেই আসছিলাম যে আপনি তো যেহেতু 80s থেকে শুরু করেছেন, দেখে এসছেন অনেক ইয়াং বয়স থেকে, যে আমি অ্যানালগ থেকে দেখেছি, একদম just অ্যানালগ tape- থেকে। tape এ হ্যাঁ, আমি recording। এটাই বলছিলাম যে হ্যাঁ, অ্যানালগ আমার থেকে। ভাগ্য, এটা আমি ভাগ্যবান, আমি টেপ দেখেছি, জি। টেপ থেকে টেপ ট্র্যাক রেকর্ডিং মানে আমি ইনভলভ ছিলাম। জি। তারপর থেকে এরপর ডিজিটাল যেটা হলো কম্পিউটারাইজড, যেটা হার্ডওয়্যার বেস ট্র্যাক রেকর্ডিং, সফটওয়্যার বেস, সেটাও আমি কিনলাম।
আর এখন তো টোটালটাই পুরোপুরি software সাউন্ড কার্ড হলেই সাউন্ড কার্ড আর ল্যাপটপ হলে পিসি পিসি ল্যাপটপ, রাইট। সো আপনি কি মনে করেন, ধরেন আপনি তো দেখে এসেছেন প্রত্যেকটা যেটা জনরা ভিত্তিক বলছি অ্যানালগ থেকে ডিজিটাল, যেটা আপনি বললেন, এটা আমার কোশ্চেন ছিল। দেখে আসছেন, আমি বলবো যে ওই দিক দিয়ে খুব লাকি, কারণ আমরা অনেকে আছে যে যারা শুধু ওই পর্যন্ত কাজ করে এসে এখন হয়তো আর কাজ করেন না ডিজিটাল, মানে ডিজিটালি পুরো ফুললি ডিজিটাল এবং সফটওয়্যার বেসড হওয়ার পরে, বা অনেকে এখনকার সময় যারা আসছে হয়তো 5-7 বছর ধরে হচ্ছে, তারা টোটালি 100% সফটওয়্যার বেস কাজ করছে বা ডিজিটালি কাজ করছে। আপনি বলবো যে হ্যাঁ ওই দিক দিয়ে লাকি যে অ্যানালগ থেকে ফুললি থেকে ডিজিটালি এসছেন। সো আপনি কি মনে করেন যে এটার পজিটিভিটিটা বা নেগেটিভিটিটা, বা এইটার আমরা যেটা যেই সুযোগটা পাচ্ছি বা পাচ্ছি না, বা কি মনে করেন আপনি অ্যানালগ টু ডিজিটাল ব্যাপারটা? ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা কিন্তু যখন আমি কিন্তু অ্যানালগটা পেয়েছি অল্প কয়েকটা বছর। আচ্ছা। তারপরে অ্যানালগ মানে মোনো রেকর্ডিং যেটা মানে ট্র্যাক রেকর্ডিং, তারপরে ট্র্যাক রেকর্ডিং কিন্তু সেখানেও কিন্তু আমি ফার্স্ট ইনভলভ। আচ্ছা। যেটা আমাকে নিয়ে একটা স্টুডিও করেছে এলভিস নাম, যেটা অনেকে যদি জানে, এলভিস রেকর্ডিং স্টুডিও ছিল। ওখানে 4 ট্র্যাক আনা হলো, তারপর 8 ট্র্যাক আনা হলো, তারপরে অনেকে আরো অন্য স্টুডিও করলো, অন্য ট্র্যাক 16 ট্র্যাক করলো। তো এনিওয়ে, তো তারপর তো সফটওয়্যার বেস হলো। এখন যেটা হচ্ছে তুমি জানো, এখন জাস্ট একটা সফটওয়্যার ল্যাপটপ দিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে। কিন্তু এখানে আমি একটা কথা বলতে যাচ্ছি, সেটা হলো যে আমরা যখন কাজ করতাম সবাই কিন্তু একসঙ্গে কাজ করতাম। আই মিন আমার সিনে যারা সত্য সাহা, সমর দাস, আলাউদ্দিন আলী, ফরনসের বাবু, ফিডব্যাকের লাবুর রহমান, পিয়ারো খান, সবাই একসঙ্গে বসে টিম হিসেবে, হ্যাঁ না একসঙ্গে একটা জায়গায় কাজ করতাম। তো একে অপরের কাছ থেকে শেখার একটা সুযোগ ছিল, যেটা আমাদের স্কুল নাই, আমাদের নাই। তো এখন কিন্তু সেই সুযোগটা তো নাই। প্লাস এখন যদি যারা শুধু লুপের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে, তাদেরও মিউজিক শেখার কোনো রাস্তা নেই। কারণ একটা তবলা কি করে বাজায় যদি সে না দেখে, তাহলে তবলার যে ছন্দটা, তুমি তো জানো, তুমি তো অনেক বড় মিউজিশিয়ান, অনেক ভালো বলা শুরু করছো, অনেক তুমি আমি তো বলবো তুমি অনেক বড় স্টার, তুমি আমার থেকে বড় স্টার। তো যাই হোক, এই তুমি তো জানো, অনেকে যেটা জানে না, যে আসলে একটা মিউজিশিয়ান হতে গেলে প্লেইং জানতে হবে, ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, ফ্রিকোয়েন্সি কি, এটা টোন কি, কিভাবে প্লে করে, এইটার রাগটা কি, এক একটা ইনস্ট্রুমেন্ট এক এক রাগ, বেসিক রাগ থাকে, তারপর তুমি অন্য রাগ বাজানো, সেটা অন্য জিনিস। তো সেটা না জেনে যদি এখন যদি আমরা যদি মাউস দিয়ে একটা লুপ নিলাম অথবা একটা, তাহলে ওই মিউজিক আর হবে না। হ্যাঁ, স্কেলে ফেলালেও বা তালের মধ্যে বিটের মধ্যে পড়লেও একটা কম্পোজিশন তো করা যায়, কিন্তু আপনি যেটা বলছেন যে হ্যাঁ ওই মানুষকে অ্যাট্রাক্ট করার বা এই যে লং লাস্টিং করার যে জিনিসটা, ধরেন আপনি এখনো অনেক নতুন অ্যাড হচ্ছে বা জিঙ্গেল হচ্ছে, যেগুলো দেখছি ও আচ্ছা নাইস, ভেরি ক্লিন সাউন্ড, ভেরি সোভার, বাট অনেক কিছু আছে যে ডাজন্ট মেক এনি সেন্স কম্পোজিশন ওয়াইজ বা ইভেন লিরিক্যালি, অথবা শুট টিউন যেটা করছে। শুধু তাই না, তুমি যদি মিউজিশিয়ান, তুমি যদি হাতে বেস গিটার বাজাও, মানে অ্যানালগ বলবো না, কি বলবো এটাকে, মানে ম্যানুয়ালি লাইভ বাজাও, এবং সেটা যদি ইকুয়ালাইজ করো গানটার সাথে, দেখবো যে একটা লো যে ফ্রিকোয়েন্সিটা পাবা, সেটা কিন্তু মনে ধরবে, টাচ করবে। তুমি যদি এখন যদি একটা সিন্থ টোন বাজাও, নট ইভেন একটা স্যাম্পল বেস গিটার টোন নিয়ে বাজাও, সেটা কিন্তু টাচ করবে না। অবশ্যই এটা কিন্তু মানে ফিলের ব্যাপার আছে, মানে টোনটার ব্যাপারে, ফ্রিকোয়েন্সি, প্লেইং ফিল্ড, প্লেইং যে করছে, তোমরা যে ফিলে প্লে করছো, সেটা তো আর কিবোর্ডে কোয়ান্টিটি ফিলে তো হবে ডেফিনেটলি না, কখনোই হবে না, অবশ্যই না। সুতরাং আমি চাই সবাই আবার একটু হলো মানে একটা সিস্টেম আসুক, ব্যাক করে যেন ওগুলা মানে তবলা বাজানো শিখে, গিটার বাজানো শিখে, গানটা কিভাবে গায়, রাগ কি, এগুলো একটু শেখা উচিত। অবশ্যই, মানে একেবারে এমনি মিউজিক করে দিনগুলো বছরগুলো পার করছে, এটা ঠিক না। সেটাই, কারণ সফটওয়্যার জিনিসটা হচ্ছে যে আপনাকে যেমন এখন বললে আপনি অন দ্য স্পটে বসে লেখে শুরু করে ইনস্ট্রুমেন্ট বাজিয়ে আপনি একটা কম্পোজিশন রেকর্ডিং করে সবকিছু করতে পারছেন, কিন্তু আপনার সূত্র ধরে বললে যেটা আমরা সবাই দেখছি এখন, যেটা যে এখনকার সময় যারা কম্পোজার আছে বা অনেক অ্যালবামও বের করছে, দেখছি যে লুপ বেস করছে, সো তারা দে ডোন্ট ইভেন নো হাউ টু প্লে, মানে নট টু পুট এনিওয়ান ডাউন, কাউকে আমি করে বলছি না, বাট দিস দ্য ট্রুথ, মানে প্রফেশনালি কথা বললে যেটা হয় যে তাদেরকে কিন্তু তারা কিন্তু ওইভাবেই, এবং তাদেরকে কিন্তু লাইভ কোনো ইনস্ট্রুমেন্ট বলেন, গিটার, বেস, কিবোর্ড আর ড্রামস আর এনি তবলা আর এনিথিং, তারা কিন্তু লাইভ বাজতে পারে না।
ইভেন প্রি ভাবে যেসব মিক্সিং করা থাকে বা কিছু সফটওয়্যারে থাকে যে প্রিলোডেড কিছু ওয়েক অফ ইকিউ Set up করে দিয়ে, সেটআপ করা হ্যাঁ, থাকে, ওইগুলি জাস্ট বসিয়ে দিয়ে স্যাম্পল, যেটা ইন এ ওয়ে হ্যাঁ একটা দুইটা প্রজেক্টের জন্য করলো It's সে, okay, কিন্তু it's okay, হ্যাঁ। ইটস এ প্রজেক্ট But, বলা যায়, কিন্তু in the লং long রানের run, জন্য বা তাদের তোমাকে নিজেদের জন্য তোমাকে কিন্তু আমি এই বলতে পারি, যেমন ধরো আই এম টকিং অ্যাবাউট যারা মানে বেডরুমে বসে মিউজিক করে তাদের জন্য, কিন্তু তুমি যারা ব্যান্ড করছে তারা কিন্তু দেখো 4-5 জন মিলে কিন্তু মিউজিক করছে এবং সেটা কিন্তু ভালো হচ্ছে, রাইট? তুমি খেয়াল করে দেখো ওদের রেকর্ডিং কিন্তু ভালো, হ্যাঁ অবশ্যই ওদের টিউনও ভালো, ওদের একটা ফিল আছে, তুমি টাচ করে, কিন্তু ওরা ডিফারেন্ট ব্যান্ড সঙ্গীত করছে ঠিক আছে, কিন্তু কেন করতেছে 4-5 জন মিলে ওরা সাউন্ড সিস্টেম নিয়ে সেই অ্যানালগের মতো করে একসঙ্গে বসে কিন্তু সবাই লাইভ বাজাচ্ছে, গট মাই পয়েন্ট? হ্যাঁ অবশ্যই, ওই গানটা কিন্তু আসলেই ভালো হচ্ছে, কিন্তু অবশ্যই অবশ্যই তা আমি কিছু ব্যান্ডের নাম কি বলতে পারি, যেমন ধরো হ্যাঁ, অবশ্যই। শূন্য ব্যান্ড মনে হয়, রাইট রাইট, আমি নিজে আমি বলছি যে ওটা ফাটাফাটি গান করতেছে ওরা। রাইট রাইট রাইট, হ্যাঁ, কিন্তু যখন অন্য কেউ এই যে বেডরুমে করে বসে মিউজিক করছে, ওদেরকে আসলে ওখান থেকে সরে যাওয়া উচিত। হ্যাঁ সেটাই, অবশ্যই আমি আপনার সাথে একমত, রাইট। সো আপনার যেহেতু মিউজিকের কথা আসলো, মানে অবশ্যই আমরা এখন হৃদয়কে, প্রত্যেক দিশনকেই চিনি ভালো মতো আমরা সবাই, লাস্ট ফিউ ইয়ার্স ধরে ওরা দুইজনই মাশাআল্লাহ অনেক দূর আগিয়েছে, এবং আপনার মানে সংস্পর্শে অবশ্যই আপনার মতো একজন বাবা পেয়েছে দেখে আমি বলবো এটা ঠিক না, এটা ওদের মতো করে ওরা হচ্ছে না। তারপরে বলবো যে আপনার যেই ব্যাকআপ ফিডব্যাক এবং যা যা ছিল আমরা সবাই দেখে আসছি, জানি ওদের দুজনের পিছনে, এবং ইন্টারেস্টটাও ছিল। সো ওরা কি মেনলি নিজেদের ইন্টারেস্ট ছিল? আপনাদের তো অবশ্যই আপনার বিশাল একটা অবদান আছে তার পিছনে, কিন্তু নাকি আপনিও তাদেরকে ইনফ্লুয়েন্স করেছেন? অ্যাকচুয়ালি আমি তো টাইম পাইনি বললেই চলে, ধরো 18-20 ঘন্টা কাজ করি, সেখানে ওদের বড় হওয়াটাই দেখতে পেলাম না ঠিক মতো। দেখতাম ঘুমাচ্ছে বের হওয়ার সময়, আবার বাসায় গিয়েও দেখতাম যে ঘুমাচ্ছে। তো কিন্তু হৃদয় যেটা করতো, ওই আমার তো বাসাও সেট আপ ছিল, কারণ আমার এত কাজ, আমি টাইমটা ওয়েস্ট করতাম না, রাত্রে বসে আমি আবার মিউজিক করতাম, সকালে জমা দিতে হবে, আমি জিঙ্গলটা রাত্রেবেলা করতাম। ও ওখান থেকে যখন ও ট্রাই করতো, তখন আমি একদিন দেখি ওর বেস গিটার টোনটা ডিফারেন্ট টোন নিচ্ছে, মানে সিরিয়াসলি ও ড্রামসের কিকটা ডিফারেন্ট কিক নিচ্ছে। আমার তো স্যাম্পল সিডি অনেক আছে, ওখান থেকে নিচ্ছে পারকাশনগুলো অন্য টোন নিচ্ছে। তখন আমি খেয়াল করছি না, ও তো কিছু একটা করতে পারবে, মনে হচ্ছে ও ডিফারেন্ট টেস্ট ওর ভিতরে আছে, কারণ আমরা রেগুলারলি যেটা ইউজ করি না ও এটা ইউজ করতেছে, এবং সেটা মানে বেস গিটার টোনটা রিয়েলি অ্যাকোস্টিকের মতো। মানে ও কি করে এটা বুঝতে পারলো? তখন আমি ফাইন্ড আউট করতে পারলাম ও 60s গান ওর ল্যাপটপে কম্পিউটারে ভর্তি থাকতো, ও খুব শুনতো, এগুলা অনেক শুনতো, ইনফ্লুয়েন্স অনেক, হ্যাঁ সাংঘাতিক। যার ফলে হয়তো ওখান থেকে ও টোনটা মানে সেম টোন আনার চেষ্টা করছে হয়তো, আর প্রত্যয় তো আসলে বেসিক্যালি হি ওয়াজ এ ভেরি গুড ক্রিকেটার। ডেলি একটা করে বল কিনতে হতো, 7 দিনে একটা ব্যাট কিনতে হতো, আমার ফ্রিজ লাইট ফাইট যা আছে সব ও ভেঙে ফেলতো, এমন অবস্থা। হঠাৎ করে দেখি হৃদয় যখন মিউজিক শুরু করছে, ও দেখি ও খুব আপসেট থাকে, গিটার নিয়ে ঘোরাফেরা করে। তো একদিন দেখি বেশ 3-4 মাস 6 মাস পরে দেখি ও বেডরুমে বসে ওর আম্মার মোবাইলটা, যেটাতে অডিও রেকর্ডিং এ কম হয় মনে হয়, ভিডিও রেকর্ডিং করলে বেশি হয়, ও ভিডিও রেকর্ডিং করছে, ফার্স্টে গিটার মানে রিদম প্লে করেছে ও। দেন ওইটাকে প্লে করে গিটারের এখানে রেখে ওই রিদম প্লে হচ্ছে আর ও পিস বাজাচ্ছে। আমি ভিডিও আমার ফেসবুকে আছে, এটা ভিডিও করছে, আমি জাস্ট হিডেন ক্যামেরার মতো করে ভিডিও করে রাখা আছে। তো প্রত্যয় এটা দেখে আমি খুব সারপ্রাইজ হয়েছি, রিয়েলি হৃদয়ের থেকে বেশি প্রত্যয়ের জন্য আমি বেশি অবাক হয়েছি, কারণ ও তো গান মিউজিক জীবনে কিবোর্ড গিটার ধরতেই চায়নি, ও ক্রিকেট দারুণ ক্রিকেটার। কিন্তু এটা কেন হুট করে হয়ে গেল? এবং স্টিল ও যে কাজ করতেছে, ও অ্যাকোস্টিকের ও এটা খুব চায়, ও ইলেকট্রিক সিন একদম পছন্দ করে না, শুধু টোন খুঁজে কোন স্নেয়ারটা কোনটা ভালো পাওয়া যায়, কোন কিক ভালো পাওয়া যায়, এরকম। সো তারা বলবো যে বাই বর্ন মিউজিশিয়ান, এট দ্য সেম টাইম আপনার রক্তের মধ্যে আছে বলতে পারবো না, এটা আসলে হাজির করে পাজিও হয়, ওইটা কোনো ব্যাপার না। মানে অ্যাকচুয়ালি আল্লাহ হয়তো ওদের মানে সেইটা দিচ্ছে আর কি, করার জন্য হয়তো করতে পারছে আর কি। এইটা কন্ট্রিবিউশন এমনি অটোমেটিকলি যা হয়ই, বাকিটা ওদের নিজস্ব। আচ্ছা, অবশ্যই না বলবো, আপনাকেও থ্যাঙ্কস দিব, যেটা হচ্ছে আপনার জন্য অনেক, ওরা অনেকটা ওদের যে ইন্টারেস্টটা ছিল বা আল্লাহ ওদের মধ্যে যেটা যতটুক দিয়েছে সেটাকে অগ্রসর করার জন্য আপনার অনেক বড় হাত বলবো, বা আপনার যতটুকু সাপোর্ট দিয়েছেন বাবা হিসেবে, আল্লাহকে ধন্যবাদ, থ্যাংক গড। শিওর। আমরা আবার একটা ব্রেক নিয়ে আসবো,
তারপর আমরা আরো শিওর শিওর রাজীব। Viewers, we will take another short break. We'll come back soon. Stay with us. ভিউয়ার্স, ব্রেকের পর ফেরত আসলাম আমাদের সেলিব্রিটি টকে। কথা বলছিলাম রিপন খানের সাথে। রিপন ভাই, সবসময় তো জিঙ্গেল শুনে আসছি, দেখে আসছি, শুনে আসছি আপনার কম্পোজিশন, আপনার কথা সুর এবং আপনার ভয়েসেও, টিভিতে, রেডিওতে, অনেক জায়গাতে। সো আজকে কোনো আপনার ফেভারিট কোনো জিঙ্গেল বা যেটা খুব উই প্রিটি মাচ নো এরকম কিছু একটা? অনেক জিঙ্গল আমি তো গিয়েছি, ধরো তোমার যে ওগো সুকন্যা, জানো কি তুমি, জানো কি তুমি, আমার স্বপ্ন দেখা রাজকন্যা, এটা তো অনেক ফেমাস। হ্যাঁ ফেমাস। কিন্তু একটা জিঙ্গল আমার গাইতে খুব ইচ্ছা করে, আমি ওইটা তোমাকে শোনাই। অবশ্যই, অবশ্যই। হেরোলাক্সের একটা বিজ্ঞাপন, ওটা আমি গিয়েছিলাম। আচ্ছা। কি মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি, অপরূপ সুন্দর লাগছে, এ মনের গভীরে যার ছবি আঁকা আছে, তুমি সেই সুন্দর চোখে ভাসছে। ওয়াও, নাইস নাইস। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা তো শুনেছি অবশ্যই। সুকন্যাটা অনেক পপুলার ছিল, ওইটা গলা একদম আমি জানি। আপনি বলছিলেন আপনার গলার খুব খারাপ অবস্থা এবং অনেক টায়ার্ড আপনি, আমি জানি। না অবশ্যই। সো আপনার এরকম কোনো স্টোরি, অবশ্যই অনেক জিঙ্গেল করেছেন, অনেক বছর ধরে করে আসছেন, এরকম কোনো স্টোরি বা কোনো ক্লায়েন্টকে নিয়ে হোক, প্রোডাক্টকে নিয়ে হোক, বা কাজ করছিলেন যখন, ওরকম কোনো স্টোরি আমাদের সাথে শেয়ার করতে চান? স্টোরিটা ইন্টারেস্টিং স্টোরি এটা। স্টোরির মানে কি, মানে যেটা বাস্তবতা। তো আমি জিঙ্গেল টিউন করছি, তো তার আগে একটা কথা বলে নিই। আগে যেরকম বিজ্ঞাপনের পেছনে ফোন নাম্বার দেওয়া হতো, হ্যাঁ, বাইতুল মোকাররম দোতলা, তুমি হয়তো দেখছো মনে হয় না, এই অ্যাড্রেস, এগুলো আমার খুব ডিসগাস্টিং লাগতো। আচ্ছা। এগুলো কিন্তু আমি বন্ধ করছি, আস্তে আস্তে বন্ধ করছি। তো এরকম করতে করতে একটা জিঙ্গেল করছিলাম যে নামটা হবে লাস্টে, আচ্ছা, আগে হবে না। তো আমি হেভি টিউন করলাম, করার পরে ক্লায়েন্টকে খুব খুশি, মানে বললাম যে দেখেন টিউনটা কি অবস্থা। ক্লায়েন্ট বলছে সবই তো বুঝলাম, আমার নাম কোথায়? তো যাই হোক, আমি কিন্তু অথবা আমার যারা শ্রদ্ধেয় মেকার যারা আছেন, আমরা কিন্তু সবাই মিলে অনেক জিঙ্গেল করেছি যেটা নাম মানে অনেক লাস্টে দেওয়া আছে। আবার এমন এক জিঙ্গেল করেছে যেমন আপন জুয়েলার্স, হ্যাঁ, এটা মুনা নামে একটা মেয়ে এই জিঙ্গেলটা গিয়েছে, আপন জুয়েলার্সের একটা বিজ্ঞাপনটা। ওটা কিন্তু সারাক্ষণ বিজ্ঞাপনে কিন্তু আপন আপন দিয়ে করা, ডিপেন্ড করে আসলে। এরকম অনেক স্মৃতি আছে যেগুলো ক্লায়েন্ট হয়তো অবাক হয়েছে বা হঠাৎ করে এটা কেন এরকম হচ্ছে, আমার প্রোডাক্টের নাম নাই, অথচ আপনি জিঙ্গেল করে ফেলছেন। কিন্তু অনেক কাজ আছে যেগুলো প্রোডাক্টের নাম লাস্টে আনছে, সেগুলো প্রোডাক্টও হিট, জিঙ্গেল হিট, সবই হিট। রাইট। হ্যাঁ, অবশ্যই। গানটা আপনি যেহেতু জিঙ্গেলটা যদি লাইক করে, তখন অবশ্যই প্রোডাক্টটার দিকে ইন্টারেস্ট হয়, এবং প্রোডাক্টটা কি তখন মানুষ এমনি দেখছে, প্লাস ওটা থাকছেই বিজ্ঞাপনের শেষে হোক আর আগে হোক, ঠিক না? তা আপনার ফ্যামিলির মধ্যে তো মিউজিশিয়ান আছে, যেমন হৃদয়, প্রত্যয়, সবাই আছে, আপনাদের দুই ছেলে। তো আপনারা তিনজন মিলে কোনো প্রজেক্ট করেছেন বা করবেন, এরকম কিছু প্ল্যান সামনে কিছু? ফিউচারে হয়তো হইতে পারে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো হৃদয় আমি একটা গান আমরা করেছি অবশ্য, বাবা ছেলের মতো করে। এটা গানটা লিখেছেন হলো সাবের আহমেদ ইউসুফ সাবের, উনি অনেক বড় গীতিকার। আচ্ছা। উনি নাটকও লেখেন, উনি অনেক বড়। যাই হোক, এরকম একটা গান আছে আর কি, যদি এখন গাওয়া হয় না। লাইন শোনানো যাবে খালি গলায়? বা গানটা এখন এই মুহূর্তে একেবারেই মনে নেই। আচ্ছা, ঠিক আছে, মনে নেই বললেই চলে। ঠিক আছে, অসুবিধা নেই। প্রায় 3-4 বছর আগে করা ছিল গানটা। আচ্ছা। যেটা খুব হিট করছিল গানটা, মানে অনেকে বলেছে, অনেক অসংখ্য লোক বলছে যে বাপ ছেলে এরকম একটা গান শুনে আমরা কেঁদেছি। অবশ্যই অবশ্যই, ইট হ্যাজ টু বি কাজ করছিল সবাই ইমোশনালি। এনিওয়ে, দারুণ। আর তুমি তো অনেক বড় মিউজিশিয়ান, তোমার সামনে কিন্তু গান করা খুব টাফ। না, কি যে বলেন রিপন ভাই, আমি বিগ ফ্যান অফ ইয়ার্স। কারণ আমি যখন থেকে মিউজিক করছি, তখন তার আগে থেকে আমি আপনার প্রোডাক্ট যতগুলো জিঙ্গেল আছে টিভিতে দেখে এসেছি, বাংলাদেশে এখানে বসেই বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দেখছি, দেখে আসছি, শুনে আসছি জিঙ্গেলগুলো। মিস করছি, তুমি মানে তোমার সাথে দেখা হয়নি বাংলাদেশে, স্পেশালি কাকরালে যে স্টুডিও ছিল, ওখানে আসলে তুমি অনেক, তোমার ভালো লাগতো। অবশ্যই মিউজিশিয়ান, তুমি তো অনেক বড় মিউজিশিয়ান, ভালো কাজ করো, ভালো গান করছো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগতো যে আমার বড়, এখন যদি ওটা এখন নাই মানে ওটা এখনো আছে, ওটা সেল অফ করা, অন্য লোক চালাচ্ছে, আমি তো চলে আসছি অন্যখানে। জি। তো রিপন ভাই, আমরা তো অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আপনি আমরা লাস্ট একটা আপনার গান দিয়ে, আমরা আজকে আপনার একটা গান শুনতে চাই, ঠিক আছে, এবং গান দিয়ে শেষ করব অনুষ্ঠানটা। তার আগে আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কোনো
কিছু বলার থাকে? আমি গানটার কথা বলি। গানটা মিউজিক কম্পিটিশন টিউন আমার, আর গানটা লিখেছে হলো শফিক তুহিন, আমার খুব প্রিয় একটা ছোট ভাই, অনেক ক্রিয়েটিভ একটা ছেলে। আর দর্শকদের উদ্দেশ্যে বলে মানে কি, থ্যাঙ্কস টু টাইম টেলিভিশন, রাইট, থ্যাঙ্কস টু বিউটি দাস, তাহের ভাইকে থ্যাঙ্কস, যেটা এই চ্যানেলের ওনার। আর সবচেয়ে এনজয় করলাম আজকে স্পেশালি রাজীবকে নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, মাই প্লেজার। তো আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে টাইম টিভিটা ভালো, মোটামুটি সবাই দেখে। আমি আশা করবো ভিউয়ার্স সবাই দেখবেন এই চ্যানেলটা। আমি এই অফিসে ঢুকে খুব ভালো লাগছে, সব খুব শৃঙ্খলায়, সবাই অনেক প্রত্যেকটা লোক ভালো, এবং প্ল্যানিংও দেখলাম যে খুব ভালো সামনে ফিউচারে। তো আপনারা, আমার রিকোয়েস্ট, এই টাইম টিভি আপনারা টাইম টেলিভিশন, রাইট, এটা আপনারা দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি মাঝে মাঝে আসবো, কাজ করব, আবার হয়তো চলে যাব, আবার আসবো, এটা আমি ভাবছি, এরকম কিছু একটা করবো। থ্যাংক ইউ তাহের ভাইকে স্পেশালি, অ্যান্ড রাজীব অ্যান্ড বিউটি। থ্যাংক ইউ। অ্যান্ড আমার পেছনে যারা আছেন তাদের, ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন যারা। শিওর। আমরা তাহলে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, তারপর আমরা গানটা দিয়ে শেয়ার করবো। ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের এই অনুষ্ঠান। হোপ আপনাদের ভালো লেগেছে। নেক্সট আবারও দেখা হবে আপনাদের সাথে, সেম টাইম, সেম চ্যানেল, উইথ সেলিব্রিটি টক। In the meantime, stay cool, stay with Time Television. স্বপ্ন চুরে মরে আকাশে, আবেগী মকরতা আজ বাতাসে, না বলা কত কথা নিজেরই সাথে, চাইছে হৃদয় দূরে আজ হারাতে, স্বপ্ন চুরে মরে আকাশে, আবেগী মুখরতা আজ বাতাসে। রংধনু সাত রঙে ছবি এঁকেছি, অভিমানে আলাপনে কাছে দেখেছি, রংধনু সাত রঙে ছবি এঁকেছি, অভিমানে আলাপনে কাছে দেখেছি, ভালোবাসা দিন তোমারই হাতে, চাইছে হৃদয় জুড়ে আজ হারাতে, স্বপ্ন ছুঁয়ে মরে আকাশে, আবেগী মুখরতা আজ বাতাসে। চূড়ার বনে প্রজাপতি সুখ, ভাবনার আর শীতে তোমার ওই মুখ,
চিন্তা